সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। তিস্তা নদীর পরিদর্শনে ব্রহ্মপুত্র বোর্ডের চিফ ইঞ্জিনিয়ার সহ জলপাইগুড়ি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। কথা রাখলেন বিধায়ক, তালমা নদীর ওপরে জয়েন্ট ব্রিজ গড়ে তোলার উদ্যোগ নিল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। এবার আসছে বিস্তারিত সংবাদে। তিস্তা নদী পরিদর্শনে এলেন ব্রহ্মপুত্র বোর্ডের চিফ ইঞ্জিনিয়ার সহ জলপাইগুড়ি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। গত বছর 4 অক্টোবর সিকিম প্রাকৃতিক বিপর্যয়ের ফলে সিকিম থেকে নেমে আসা তিস্তা নদীর হরপাবানে জলপাইগুড়ি লোকসভার তিস্তা নদীতে বালি পাথর ভেসে আসে। বন্যার জলে অতিরিক্ত বালি জমে যায়, যার কারণে নদীর নাব্যতা যেমন কমেছে তেমনি সমস্যা হয়েছে চাষাবাদের। জলপাইগুড়ি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় ব্রহ্মপুত্র রিভার বোর্ডের আধিকারিক তিস্তা নদী পরিদর্শনে এসে উদ্বেগ প্রকাশ করলেন। সাংসদের অনুরোধে ব্রহ্মপুত্র বোর্ডের চিফ ইঞ্জিনিয়ার সহ সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন। তারা চাইছেন তিস্তা নদী তার নাব্যতা ফিরে পাক। সে বিষয়ে রিপোর্ট সরকারকে দেওয়া হোক। আগে আপনারা জানেন যে একটা তিস্তায় একটা ভয়ঙ্কর একটা হয়েছিল, একটা বন্যার সম্মুখীন হতে হয়েছিল এখানকার মানুষকে। এবং তারপরে এই জায়গাটা দেখেছেন আপনারা, এখানে বাঁধ ভেঙে গিয়ে একদম পুরো জল ঢুকে গেছে। শুধু তাই না, এখানে মানুষের যে ক্ষেত খামার যেগুলো ছিল সেগুলো সব নষ্ট হয়ে গেছে। নদীর এই পাড়টা, তিস্তা নদীর এই পাড়টা, ওই পাড়টা দুটো। তো এখানকার মানুষ আমাকে জানিয়েছিল দাদা আসেন, আমি এসেছিলাম, দেখে গেছিলাম, দুবার এসেছিলাম এর আগে। এসে আমি পুরোটা অ্যাসেস করার চেষ্টা করি এবং তারপরে আমি সেন্ট্রাল গভর্নমেন্টের, আমি এখানকার যে ইঞ্জিনিয়ার যারা, ইরিগেশনের ইঞ্জিনিয়ার যারা, এমনকি চিফ ইঞ্জিনিয়ার, এখানকার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, তাদেরকে জানাই যে আপনার কী নিচ্ছেন। ওরা বলছে আমরা ব্যবস্থা নিচ্ছি, কিন্তু কবে নেবে না নেবে আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, তারপরে আমি সোজা চেয়ারম্যান ব্রহ্মপুত্র বোর্ডের কাছে যাই, কারণ ব্রহ্মপুত্র তিস্তা, কলডাকা যেগুলো আছে, তোরসা, এগুলো সব কিন্তু তারাই দেখে। এবং দেখার জন্য আমি তাদের সাথে আলোচনা করি, তাদেরকে আলোচনা করে জানাই যে আমাদের এখানে এত বড় একটা প্রবলেম হয়েছে, যেখানে এরপরের বার যখন বন্যা হবে তখন হাজার হাজার মানুষ এভিক্টেড হয়ে যাবে এখান থেকে। বন্যার জন্য এখান থেকে সরে যেতে বাধ্য হবে। শুধু তাই না, এখানে পাশে আরেকটা, পাশে কোটগাঁও বলে একটা জায়গা থেকে বারবার জানানো হয়েছে, ডিএমকে, আমি নিজে জানিয়েছি, ওখানকার বাসিন্দা জানিয়েছে, বিডিও কাকে জানানি, ইরিগেশন ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার, সমস্ত জায়গায়, কিন্তু কোনো অ্যাকশন কিন্তু তাদের থেকে আমরা দেখতে পাইনি। কোন কারণে যে হচ্ছে না, ওদের পয়সা নেই তো সেটাও বলুক। আজকে পেপারে দেখলাম যে এখান থেকে প্রপোজাল দেওয়া হয়েছিল যে 300 কোটি টাকা না বেশি তার প্রপোজাল দেওয়া হয়েছে, সেটা হবে। অথচ আমি জানি না, এখানকার সাংসদ হিসেবে বারবার আমি তাদেরকে বলি, তারাও আমাকে বলে না। আমি অন্ধকারের মধ্যে আছি, তো আমাকে বাধ্য হয়ে ব্রহ্মপুত্র নদী বোর্ডের কাছে পাঠানো হয়েছিল। আমি পাঠিয়েছি প্রায় ব্রহ্মপুত্র নদী বোর্ডের কাছে। আমি নিজে প্রস্তাব করেছি যে এই জায়গাগুলো দেখতে হবে, এগুলো চেয়ারম্যানের সাথে আমি বসছিলাম কয়েকদিন আগে। এবং তারপরে এই ব্যাপারে তো অনেকবার, টোটগাঁও ব্যাপারে তো আমি অনেকবার বলছি, কোনো জায়গা থেকে কোনো রেসপন্স পেলাম না। বাধ্য হয়ে আমি জানানোর পরে আজকে চেয়ারম্যান সাহেব, ওনাদের এখানে আমার সাথে চিফ ইঞ্জিনিয়ার, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এখানকার, তারা এসছেন, তাদেরকে পাঠিয়েছেন যে আপনারা অ্যাসেস করুন। কারণ উনি তো আইএএস অফিসার বেসিক্যালি, উনি বলছেন যে আমি এই ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা তো ওনাদেরকে দেখতে হবে, অ্যাসেস করতে হবে, সেভাবে পাঠিয়ে দিলে আমরা ব্যবস্থা নেব। এদিকে ব্রহ্মপুত্র বোর্ডের চিফ ইঞ্জিনিয়ার DR দাস জানিয়েছেন, কেন্দ্র সরকারের নিয়ম মেনেই কাজ হচ্ছে। जगह में तो हम लोग एकदम नया है और मैं भी ब्रह्मपुत्र बोर्ड में नया ज्वाइन किया हूँ, ज़्यादा दिन नहीं हुआ। इसके बाद जो भी है हमारा डेप्यूटी चीफ इंजीनियर साहब ऑलरेडी आप लोग को एक्सप्लेन किया है। तो हम लोग का एक काम करने का एक प्रोसीड्यूर होता है, और जो है वाटर रिसोर्स इज द स्टेट सब्जेक्ट नॉर्मली होता है कि उसमें हम लोग सेंट्रल का मतलब सेंट्रल ये कर सकता है, लेकिन विद ड्यू परमिशन ऑफ द स्टेट गवर्नमेंट। तो ये भी हम लोग का एक मतलब लिमिटेशंस है। तो जो भी है हम लोग का जो टेक्निकल एक्सपेक्ट का साइड हिसाब से हम लोग जितना दूर हो सके हम लोग स्टडी हम लोग करेंगे। ये पहले हम लोग ये जो साइट विजिट किया, साइट विजिट का रिपोर्ट हम लोग हमारा हायर अथॉरिटी को हम लोग अप्राइज करेंगे। उसके बाद हायर अथॉरिटी हम लोग को इंस्ट्रक्ट करेंगे कि आप लोग
फील्ड सर्वे कीजिए, फील्ड स्टडी कीजिए, उसका पॉसिबिलिटीज एक्सप्लोर कीजिए, तो अकॉर्डिंगली हम लोग करेंगे। लेकिन इसमें ऐसा नहीं है जो आज हुआ हम लोग बात किया आज है, काल ये 2-3 महीना में फटाक से हो जाएगा, क्योंकि गवर्नमेंट प्रोसीड्यूर में ऐसा है कि एक सिस्टम में जाना पड़ता है, तो डायरेक्टली हम नहीं कर सकते हैं। ये जो है ना, आपको कोई सामान चाहिए तो उसमें भी एक सिस्टम फॉलो करके आप खरीद सकते हैं। जो भी करने से मैंने एग्जीक्यूशन जॉब है, तो पहले है कि हम लोग जो स्टेट इरिगेशन डिपार्टमेंट ने क्या किया, तो हम लोग क्या किया है वो हम लोग को सही ढंग से ये करना विचार करना पड़ेगा। हमारा ऑलरेडी डिप्टी चीफ साहब आप लोग को जितना बताया टेक्निकल एक्सपेक्ट के बारे में, वो एक्चुअली अभी के लिए वो काफ़ी है, तो हम लोग उससे ज़्यादा अभी नहीं कर सकते विदाउट स्टडी। और ये परमानेंट सोल्यूशन के लिए जो भी हम लोग करेंगे, अगर कुछ करने से हम लोग परमानेंट सोल्यूशन के लिए हम लोग करेंगे। ऐसा नहीं है जो हम लोग ये जो है करके गया फिर नेक्स्ट ईयर उसको ये फिर टूट गया फिर सेम प्रॉब्लम है, ऐसा नहीं है। इसलिए हम लोग को थोड़ा टाइम लगेगा और ये हम लोग अप्राइज करेंगे हमारा हायर अथॉरिटी में। हायर अथॉरिटी हम लोग को जैसे इंस्ट्रक्ट करेंगे तो अकॉर्डिंगली वी कैन प्रोसीड। কথা রাখলেন বিধায়ক। খুব শীঘ্রই নতুন সেতু গড়ে তোলা হবে। বাঁশের সাঁকো পরিদর্শন করতে এসে গ্রামবাসীকে এ কথা জানিয়েছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। রাজগঞ্জের ইচ্ছাপুর গ্রাম পঞ্চায়েতে সরকারপাড়া গ্রামে এসে সেই কথা মতোই এলাকায় তালমা নদীর ওপরে জয়েন্ট ব্রিজ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থ তহবিল থেকে 2,66 লক্ষ টাকা খরচ করে তৈরি করা হবে এই সেতু। সেতুর কাজেরই শুভ সূচনা হয়ে গেল। শিলান্যাস করলেন বিধায়ক খগেশ্বর রায়। এছাড়াও উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার, জেলা পরিষদের সদস্য রণবীর মজুমদার, সমাজসেবী অরিন্দম বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জানিয়েছেন, দীর্ঘদিনের দাবি অনুযায়ী গ্রামের মানুষের কথা চিন্তা করে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থ তহবিল থেকে সেতুটি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হলো। যেটা বলি যে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় এবং আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মাননীয় উদয়ন গুহর উদ্যোগে আজকে দীর্ঘদিনের দাবি রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত শিকারপুর অঞ্চলের সরকারপাড়া এবং ওদিকে ফটিঙ্গা লাইন, জঙ্গল লাইন এবং নাগপুরের দীর্ঘদিনের দাবি এই ব্রিজটা করার দাবি ছিল। তাই তাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় দীর্ঘদিনের দাবি প্রায় 2,66 লক্ষ টাকা ব্যয় সেটা জয়েস ব্রিজটা হবে এবং লম্বা হবে তোমার 24 মিটার এবং চওড়া হবে 5 মিটার। তাই এটা দীর্ঘদিনের দাবি। প্রায় এই এলাকা দিয়ে যে ব্রিজটা হলে পরে বহু লোকের সুবিধা হবে। এখন তুমি করে বলি, তোমরা যেহেতু বয়সে ছোট, এই বিদ্যালয়ে আমি 73-তে চাকরি করি, তখন থেকে এই এলাকার ছেলে মেয়েগুলো কত কষ্ট, বিশেষ করে বর্ষার সময় আসতেই পারে না। তাই এই যে সুবিধাটা হলো, কয়েক হাজার লোকের যাতায়াতের সুবিধা হবে। তাই দীর্ঘদিনের দাবি পূরণ হলো, অনেক লোকের সুবিধা হবে, বিশেষ করে ফটিঙ্গা লাইন, নাগপুর, জঙ্গল লাইনের লোকের। তার ওখান থেকে এখানটা আসবে, এখান থেকে বাসে করে তারা শিলিগুড়ি যাবে, জলপাইগুড়ি যাবে, অনেক লোকের সুবিধা হবে। কবে শুরু হবে এবং কতদিনের সুবিধা আজকে থেকে শুরু হবে। কতদিনে শেষ হবে? শেষ হবে 2 মাসের মধ্যে শেষ। না 2 মাস না, 1 বছর, হ্যাঁ 6 মাস। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। প্রশ্নপত্র ফাঁস না হওয়ার জন্য এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলিতে থাকছে আরইডি অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর, যার মাধ্যমে পরীক্ষার দায়িত্ব পালন করা বিশেষ দল বুঝবে কারো কাছে মোবাইল ফোন বা অন্য কোনো মাধ্যম আছে কিনা, যার মাধ্যমে প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্র থেকে বেরোতে পারে। আগামী 16 ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবছর জেলায় 18,500 ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে বলে খবর, যার মধ্যে ছাত্রী সংখ্যা 11,000, ছাত্র সংখ্যা 7,500। 75টি ভেন্যু থাকছে, মেন ভেন্যু 17টি, এর মধ্যে 11টি স্পর্শকাতর ভেন্যু। পরীক্ষা চলবে 3 ঘন্টা 15 মিনিট। এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খবর দিলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার জয়েন্ট কনভেনার অঞ্জন দাস। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে, কি বিষয়টা? আগামী 16 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, চলবে 29 তারিখ। আচ্ছা, কি কি স্পর্শকাতর বা কি বিষয়? এবার আমাদের জলপাইগুড়ি জেলায় 18,500 ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে 11,000 ছাত্রী এবং 7,500 ছাত্র পরীক্ষা দিচ্ছে।
টোটাল জেলায় আমাদের হচ্ছে 75টি ভেন্যুতে পরীক্ষা হচ্ছে, তার মধ্যে 17টি হচ্ছে মেইন ভেন্যু। এর মধ্যে আমাদের 11টি ভেন্যুকে স্পর্শকাতর হিসেবে পর্ষদ ঘোষণা করেছে। পরীক্ষা ব্যবস্থা পুরো চূড়ান্ত প্রস্তুতি আমাদের কমপ্লিট হয়েছে, ঠিক আছে। এর জন্য আমাদের প্রত্যন্ত এলাকায় ফরেস্ট বস্তি থেকে শুরু করে চা বাগান থেকে শুরু করে এবং বিভিন্ন ইন্টেরিয়র এলাকায় আমাদের আরটিও থেকে গাড়ির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্ট তারা নিজস্ব গাড়ির মাধ্যমে ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর এবং পরীক্ষার পরে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট উদ্যোগ নিয়েছে। আমরা পরীক্ষা প্রস্তুতি পুরো চূড়ান্ত পর্যায়ে রেডি আছি। আমরা পরীক্ষা পর্যন্ত চলবে, পরীক্ষাটা 29 তারিখ অবধি চলবে। এবার আজকে পরীক্ষাটা টোটালটা 3 ঘন্টা 15 মিনিট, অর্থাৎ 9টা 45-এ আপনার খাতা এবং প্রশ্ন দুটোই দিয়ে দেওয়া হবে। এবং ছাত্রীরা কখন আসবে? ছাত্রছাত্রীদের 9টার মধ্যে ঢুকতে বলা হয়েছে ভেন্যুতে। প্রথম দিন একটু আগে আসলে সুবিধা হবে, কারণ তাদের সিট খুঁজে নেওয়ার ব্যাপার থাকে, কিন্তু অন্যান্য দিন 9টার মধ্যে আমরা ভেন্যুতে আসতে বলছি। বিশেষ ক্ষেত্রে দেখা যায় যে ছাত্রছাত্রীদের একটা কড়া বার্তার মধ্যে দিয়ে বিভিন্ন স্কুলে ঢুকানো হয়, সেই বিষয়ে না, পর্ষদের তো নির্দেশ রয়েছে কোনো ডিজিটাল বা মোবাইল ফোন বা সেই জাতীয় ইলেকট্রনিক্স কোনো ডিভাইস নিয়ে তারা যেতে পারবে না, কিন্তু পেন্সিল বক্স বা জলের বোতল ট্রান্সপারেন্ট যদি থাকে বা পিসবোর্ডটা যদি ট্রান্সপারেন্ট থাকে অবশ্যই সেগুলো অ্যালাউ করা হবে। এ নিয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকদেরকে অযথা টেনশন করবার কোনো কারণ নেই। সব রকম ব্যবস্থাই আমরা করেছি এবং একটি পর্ষদ থেকে এবার একটা বিশেষ টেকনোলজি ব্যবহার করছে, যেটাকে বলা হচ্ছে RFD, রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর। এর মাধ্যমে কোনো ভেন্যুতে যদি কোনো মোবাইল ফোন থাকে সেই মেশিনটা নিয়ে আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডভাইজারি কমিটিরা সেই মেশিনটা নিয়ে বিভিন্ন সেন্টারগুলো তারা পর্যবেক্ষণ করবে। যদি কোনো ভেন্যুতে মোবাইল ফোন সক্রিয় থাকে বা সুইচ অফ অবস্থায়ও থাকে, তাহলে সেই ডিভাইসটা কিন্তু আমাদের ইন্ডিকেট করবে যে কোন রুমে মোবাইলটা ইউজ হচ্ছে বা মোবাইল রয়েছে। হয়তো ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করবো, তোমরা পর্ষদের নির্দেশ মেনে মোবাইল ফোন নিয়ে কোনো মতেই তোমরা কিন্তু পরীক্ষা হলে যাবে না। অভিভাবকদের কাছেও আবেদন থাকলো, আপনারা কোনো মতেই ছাত্রছাত্রীর হাতে মোবাইলটা দিবেন না, কারণ আমাদের ডিস্ট্রিক্ট ভিজিটিং টিম কিন্তু এটা স্পেশাল নজরদারি করবে এই মোবাইলের ব্যাপারে। এটা কি নকল এড়াতে? না, নকল এড়াতে না, প্রশ্নপত্র যাতে কোনোভাবেই আমরা অপ্রীতিকর কোনো ঘটনার সম্মুখীন না হই, যাতে কোনোভাবেই আমরা মোবাইলটাকে ইউজ করতে না দিই, তার জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়। আপনার নাম? অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। রোগীর পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠল হাসপাতালের নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, সংশ্লিষ্ট রোগীর স্ত্রীর শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। এখানেই শেষ নয়, ঘটনার পর চিকিৎসা না করে রোগী সহ পরিবারকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। রবিবার গভীর রাত্রিবেলায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এদিকে সোমবার রোগীর পরিবারের পক্ষ থেকে ঘটনার বিবরণ দিয়ে লিখিত জানানো হয়েছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের MSVPর কাছে। তবে তাঁর অনুপস্থিতির কারণে অভিযোগপত্র গ্রহণ করেছেন হাসপাতালের সহকারী সুপার মলয় দে। ঘটনা সূত্রে খবর, ধূপগুড়ি পশ্চিম মল্লিকপাড়ার বাসিন্দা দুখাই সরকারের পেটে ব্যথা হওয়ার কারণে পরিবারের পক্ষ থেকে তাকে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে রেফার করা হয়। এদিন দুখাই সরকারের ছোট ছেলে দীপরঞ্জন সরকার বলেন, এমার্জেন্সিতে কর্তব্যরত চিকিৎসক ঘুমিয়েছিলেন। তাকে ডেকে কাগজ দেওয়ার পরে তিনি কিছু জিজ্ঞাসা না করে প্রেসক্রিপশন লেখা শুরু করেন, কিন্তু তার লেখা দেখেই বোঝা যাচ্ছিল তিনি স্বাভাবিক ছিলেন না, যে কারণে তাকে সঠিকভাবে লেখার অনুরোধ করার পরে নিরাপত্তা কর্মীদের ডাকতেই তারা এসে টানা হেঁচড়া শুরু করে দেন। কি হয়েছিল গতকালকে রাতে? গতকালকে আমার বাবার পেট খারাপ ছিল, পেটে একটু প্রবলেম ছিল, পায়খানা হচ্ছিল না। তো আমি এখানে আসার পরে কি হলো? এখানে আসার পরে ডাক্তারবাবুকে দেখালাম। ডাক্তারবাবু হয়তো ঘুমানো অবস্থা ছিল, ইসে করছিল, কি করছিল, ঘুমাইছিল। আমি বললাম স্যার প্রেসক্রিপশনটা দিলাম, মানে কিছু না বলেই ও লেখা শুরু করলো। কি যে লিখতেছিল, মানে ওদিকে সোজা সোজা করে কি লিখতেছিল। তারপরে বললাম স্যার একটু দেখেন, ভালো করে লিখুন। তো একবার ঠিক লিখলো, তারপর আবার ঘুমায় 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 পুরো একদম মানে প্রেসক্রিপশন পার করে দিয়ে গেলো। মানে এক কাগজ পার করে অন্য কাগজ চলে গেলো। তখন আমি বললাম স্যার ভালো করে লিখুন, একটু বাবার একটু অসুবিধা হচ্ছিল, পুরো চেল্লাচ্ছিল, তো আমার একটু খারাপ লাগবেই। তো স্যারকে বললাম স্যার একটু ভালো করে দেখুন। তো ডাক্তারবাবু বললেন কি সিকিউরিটি এদের কি নিয়ে যা, এরা আমাদের ইস্যু করতেছে। আমার হাতে মোবাইল ছিল, মোবাইলটা আমি ভেবেছিলাম টেবিলে রাখা ছিল, ওরা ভাবছে আমি ভিডিও রেকর্ড করছি, কিন্তু আমি কোনো ভিডিও রেকর্ড করি নাই। তো আমার কাছ থেকে সিকিউরিটি আসলো, আমার ঘাড়ে ধরলো, মোবাইলটা ছিনে নিল, ছিনে নিয়ে একটু মারধর করলো, বাইরে নিয়ে গেল, বাইরে দাদাকে আমাকে মারলো, মোবাইলটা নিয়ে তো চলে গেলো রুমে। তারপরে আমি ভাবলাম সব ঠিক হয়েছে, একটু পরে যাই। তো
তো গেলাম এখানে মোবাইলটা আনতে, আমাকে আবার মারধর শুরু, পুরো একদম মারতে মারতে টানা হেঁচড়া করে মার সাথে একদম দুজনকে আমাকে একটা ঘরে বন্দি করে রাখলো। তারপরে আমরা যাওয়ার সময় বলতেছিলাম যে পুলিশকে খবর দিব, এই শুনে ওরা মানে আমাদেরকে বন্ধ করে রাখছে যাতে আমরা পুলিশকে খবর দিতে না পারি, মোবাইলটাই নিয়ে নিয়েছে আমাদের। তারপরে কিছুক্ষণ পরে পুলিশ আসলো, তারপরে দাদা কিন্তু ভিডিও করছে দূর থেকে, ঠিক আছে, আমাদের ভিডিও ফুটেজও আছে। তো দাদা মোবাইলটা লুকিয়ে আবার ঘরে এসে হসপিটালে ঢুকেছিল। তো ওকে মোবাইলটা নেওয়ার জন্য ওকে সিটে বসায় নিয়ে চড় থাপ্পড় দিল গালে। হ্যাঁ, তাই মা দাদাকে বাঁচানোর জন্য গেল। ডাক্তারবাবুর এই আচরণ দেখে তোমার কি মনে হচ্ছে? মনে হচ্ছে হয়তো মদ্যপান করেছিল বা ঠিকঠাক কোনো ইস্যু নেই। ডাক্তারবাবুর নাম কি? ডাক্তারবাবুর নামটা যেন কি ছিল ঠিক ভুলে গেলাম। তুমি আনুমানিক কালকে রাতে কয়টার সময় আসছিলা? তাও কটা হবে, 3:40 এরকম হবে। 3:40? ওই সময় মানে কি বার? তাহলে গতকালকে কি বার ছিল? গতকালকে রবিবার, সোমবারই হয়ে পড়ে। হ্যাঁ, আজকে অভিযোগ করলাম, লিখিত উপযুক্ত শাস্তি চাই, যারা মেরেছে আমাদেরকে, ডাক্তারবাবুকে শাস্তি চাই। ডাক্তারবাবু থাকা সালন করতে আমাদের কিছু বলে নাই, উনি বসে বসে ওইখানে দেখছিল সব কিছু, কিচ্ছু বলেনি। হ্যাঁ, তাহলে আমরা অনশন দিব, এখানে ধর্ণা করবো। হ্যাঁ। দুখাই সরকারের স্ত্রী দীপালি সরকার বলেন, নিরাপত্তা কর্মীরা তাদের 2 ছেলে দীপরঞ্জন এবং নিরঞ্জনকে মারধর করতে থাকে, পাশাপাশি শ্লীলতাহানি করা হয় তাঁর। তো কি সমস্যা হয়েছিল কালকে? এই 1-2টার দিকে পেট ব্যথা, পায়খানা বন্ধ, নিচে ধূপগুড়িতে নেওয়ার পরে ওখানে আধা ঘন্টার মতন রাখলো। পায়খানা পেচ্ছাপ যদি না হয় তাহলে তোমরা এই সদরে নিয়ে যাবো। সদরে দেখেন বন্ধ ছিল, পাই নাই, তাই 10 তলায় নিয়ে গেছি। 10 তলায় পরে নিয়েছি, পরে নেওয়ার পরে তারপর না ওখানে যাওয়ার পরে আমার ছেলে ডাক্তারি লিখতেছে, লিখতে ওই মানে স্লিপের অন্য জায়গায় চলে গেছে। আমার ছেলে কয়েক স্যার এখন তো কোথায় লিখলেন, দেখে লেখেন। কয়েক বলে ওই সিকিউরিটি গার্ড এইগুলোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দিত, এগুলোকে বাড়ি করে দে। তো তারপর বাড়ি করে দিল আমার ছেলেকে বাঁচার জন্য। তারপর আমি যাই মারিস না। তারপরে করলো কি আমার ছেলেকে ওই বন্দি করা রাখলো ঘরে। তারপরে ওই আমার সাথে ওখানে একা যদি পাইতো ওকে মাইরা শেষ করতো। আমার সাথে যে টানাটানি করলো, কাপড়ে যে ই করলো, যে আমি ধরছি আমার ছেলেকে, তুমি ছাড়ো, তুমি ছাইড়ে দাও, তুমি এদিকে থাকো। ছেলে সব ছেলে 25-30টা ছেলে, কোনো মহিলা ছিল না এখানে। ওখানে কোনো মহিলা ছিল না? কোনো মহিলা ছিল না, আমি একাই ছিলাম এখানে। টানাটানি করলো, আমার ছেলেকে বাঁচাতে যায় আমাকে মানে ই করে সরো। তারপরে কি হলো? তারপরে কি হলো, তো আমার ছেলেকে নিয়ে আটকে রাখলো। কি চাচ্ছেন এখন? এখন চাই আমার স্বামী এখন চিকিৎসা হলো না, এখন ওই ব্যবস্থা চাই, উপযুক্ত শাস্তি চাবো। এখন যেটা ভালো হয় সেটাই আমার করতে হবে এখন। আমার অভিযোগ করলেন তো? হ্যাঁ। এই তো 1 নম্বর হচ্ছে গতকালকে রাতে হাসপাতালে মারধর করা হয়েছে, তো আপনাকে তো অভিযোগ জানালো, কি বলবেন? হ্যাঁ, ওনারা আমি কথা বললাম সবার সাথে, ওনারা বললেন যে কালকে ওনারা ধূপগুড়ি থেকে এসেছিলেন। তো যে ঘটনাগুলো ওনারা বললেন, তো আমরা আমাদের যে সিকিউরিটি ইনচার্জ আছে তা ওনাকে বললাম যে সিসিটিভি ফুটেজটা নেওয়ার জন্য। আর এমএসবি স্যার আজকে মিটিংয়ে আছেন। হ্যাঁ, তো আমরা ওটা দেখে যা অ্যাকশন নেওয়ার আমরা নেব। যে যদি কোনো রকম আমাদের স্টাফরা যদি জড়িত থাকে ডেফিনেটলি আমরা তার এগেইনস্টে অ্যাকশন নেব, ফোকাস করবো, হোক যাই হোক, যা প্রসিডিউর আছে করব। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। রক্তের সংকট চলছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে। তারই মাঝে হাসপাতালে ভর্তি থাকা 2 রোগীর জন্য বি নেগেটিভ রক্তের সংকট প্রকট হয়ে উঠেছে। খবর পেয়ে রক্তের যোগান করতে এগিয়ে এসেছেন সদর ট্রাফিক আইসি অমিতাভ দাস, মেডিকেল কলেজের 2য় বর্ষের ছাত্র সুপ্রতিম নস্কর। রবিবার এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যা পুষ্পা সূত্রধরের সহযোগিতায় ট্রাফিক আইসি ও মেডিকেল কলেজ ছাত্র ব্লাড ব্যাংকে হাজির হন। হাসপাতালে ভর্তি থাকা এক গর্ভবতী মহিলা এবং একজন ডায়ালিসিস রোগীর জন্য রক্ত দেন তারা। এদিকে হাসপাতালের চিকিৎসক অনিন্দ্য প্রকাশ ঘোষ জানান, খুবই ভালো উদ্যোগ। পুলিশ এবং মেডিকেল কলেজের ছাত্র এগিয়ে এসে রক্ত দেওয়ার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তো ইমনদির উদ্যোগে আমি আজ বি নেগেটিভ ব্লাড ডোনেট করলাম একজন ডায়ালিসিস পেশেন্টকে। আমি সমাজের উদ্যোগে একটি কথা বলতে চাই যে রক্তটা আপনারা আজ ডোনেট করছেন সেটি আপনার শরীরে 2 থেকে 3 দিনের মধ্যে আপনার বোন ম্যারো থেকে তৈরি হয়েই যাবে, কিন্তু যে একজন রোগী যার কথা এক্ষুনি স্যার বললেন, এদের ক্ষেত্রে এটি জীবনদায়ী। তাই তাদের কাছে আপনারা ভগবানের থেকে কম কিছু নয়। তাই প্রত্যেকটা সময় আপনারা যখন একবার রক্ত দেওয়ার 3 মাস 4 মাস পর আপনারা মনে করবেন যে
আপনারা সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আপনারা রক্ত দিতে এগিয়ে আসুন, মানুষের উপকার করুন। দুস্থ মানুষের কাছে নিজের সবটুকু বিলিয়ে দিয়ে নিজের রক্ত দানের মাধ্যমে আসলে জীবনদানে উদ্যোগী হন। কেমন লাগলো পুলিশ আধিকারিকের এই উদ্যোগ? খুবই ভালো। হ্যাঁ, এরকম উদ্যোগ যদি হয় আরও বারবার করে, তাহলে তো আমজনতার অনেক সুবিধেই হয়। এখন পুলিশরা তো অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে, হ্যাঁ, সুতরাং এরকম বারবার হোক আমি চাই। এরকম রেয়ার গ্রুপও পাওয়া গেল, সেটাও আরও এক্সট্রা গেইন হলো। হ্যাঁ, পম্পাকে থ্যাংক ইউ। বার্তা দেবেন সামাজিক মাধ্যমে বা সাধারণ মানুষকে? সাধারণ মানুষকে একটাই বার্তা দেব যে এখন তো যেটা সব থেকে দরকার, দুস্থ এবং নিডি মানুষের পাশে দাঁড়ানোর খুবই দরকার। তার জন্য সব থেকে ফ্রি অফ কস্ট এই যে ব্লাড, হ্যাঁ, দেওয়াটা খুব জরুরি। কারণ থ্যালাসেমিয়া, তারপরে আপনার ডায়ালিসিস, ক্যান্সার, হ্যাঁ, এই সমস্ত যে সমস্ত, তারপরে মাদার অ্যান্ড চাইল্ড হাবে, হ্যাঁ, পিপিএইচ, যে সমস্ত মায়েরা মারা যাচ্ছেন, হ্যাঁ, তো তাদের ক্ষেত্রে এই ব্লাড ট্রান্সফিউশন একটা জীবনদায়ীর ব্যাপার। অপরদিকে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যা পুষ্পা সূত্রধর বলেন, 2 জন রোগীর জন্য বি নেগেটিভ রক্তের প্রয়োজন ছিল। ট্রাফিক আইসি ও কলেজ ছাত্র এগিয়ে এসে রক্ত প্রদান করেছেন। আজকে সমস্যা বলতে আমার কাছে প্রতিদিনই তো এরকম রিকোয়েশন আসছে, আর বেশিরভাগ নেগেটিভ গ্রুপগুলো যেগুলো কারো কাছে পাওয়া যায় সেখানে একমাত্র ভরসা পম্পা। তো সেখানটা আমার কালকে আমি যেহেতু আউট অফ স্টেশন ছিলাম এবং সেখান থেকে আমার যেহেতু রিকোয়েশনগুলো ঢোকে, আমি বলেছিলাম, ভরসা দিয়েছিলাম যে তাদেরকে ব্লাডটা জোগাড় করে দেবো। এবং তার সাথে আমার সদর ট্রাফিক আইসি যে উনি আছেন অমৃতাভ স্যার, ওনার সাথে যোগাযোগ হয় এবং তিনি এবং তার সাথে আমাদের মেডিকেল কলেজের স্টুডেন্ট আছে সুপ্রদীপ নস্কর, দুজনে বি নেগেটিভ ব্লাড আজকে ডোনেট করে, একজন প্রেগনেন্সি মহিলার জন্য, একজন ডায়ালিসিস পেশেন্টের জন্য। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত শতাধিক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে জলপাইগুড়ির সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র একটি। এখানে যুব কল্যাণ বিভাগের নির্ধারিত বিভিন্ন কোর্স রয়েছে, যেমন সিআইটিএ, ডিআইটিএ, সিএফএস, ডিএফএস, অটোক্যাড ইত্যাদি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদনযোগ্য। এখানে একজনকে একটি কম্পিউটারের সাহায্যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। তাই দেরি না করে নিজের ভবিষ্যৎকে স্বনির্ভর করতে যোগাযোগ করুন শিল্প সমিতি পাড়া, নিয়ার বেগুনটারি, শহীদ লেন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। আরও বিস্তারিত জানতে দেখুন গভর্নমেন্ট ওয়েবসাইট www.wbyouthservice.government.in। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য মুরগি পালনের প্রশিক্ষণ শিবিরের পাশাপাশি মুরগির ছানা তুলে দেওয়া হলো। সোমবার এই কর্মসূচি গ্রহণ করা হয়েছিল জলপাইগুড়ি সদর ব্লকের দাসপাড়া এলাকায়। এদিন জলপাইগুড়ির মোহিতনগর রোপণ ফসল গবেষণা কেন্দ্রের সহযোগিতায় 100 জন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে মুরগি পালনের উপর প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়ে যায় দাসপাড়ায়। এই দিনের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন রোপণ ফসল গবেষণা কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ডক্টর অরুণ কুমার শীট এবং ডক্টর প্রদীপ সাহা। এলাকার ফার্মার্স ক্লাবের তরফ থেকে দশরথ দাস প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে উপস্থিত স্বনির্ভর গোষ্ঠীর 100 জন মহিলাদের 10টি করে মুরগির ছানা প্রদান করা হলো। এদিন একই সঙ্গে প্রশিক্ষণ এবং মুরগির ছানা হাতে পেয়ে খুশি স্বনির্ভর দলের মহিলারা। আজকে কেন্দ্রীয় রোপণ ফসল অনুসন্ধান সংস্থা মোহিতনগর গবেষণা কেন্দ্রের পরিচালনায় দাসপাড়া ফার্মার্স ক্লাব প্রাঙ্গণে প্রায় 100 জন শিডিউল কাস্ট কমিউনিটিভুক্ত মহিলাদের আমরা 10টা করে মুরগির বাচ্চা প্রদান করলাম। মূলত যে উদ্দেশ্য নিয়ে, এটা অ্যাকচুয়ালি কেন্দ্র সরকারের অধীনে একটা প্ল্যান, এটা শিডিউল কাস্ট সাব প্ল্যান, এবং তার অধীনে আমরা 100 জন ফার্মার্সকে আমরা 10টা করে মুরগির বাচ্চা প্রদান করলাম। এবং মেন উদ্দেশ্য সেটা হচ্ছে গিয়ে না, যাতে তারা যাতে স্বাবলম্বী হতে পারে, আর্থিক দিক থেকে স্বাবলম্বী হতে পারে এই ধরনের মুরগি পালন করে, সেই উদ্দেশ্য নিয়ে। এবং তার জন্য আমরা আজকে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলাম। মোহিতনগরের যে মুরগি খামারের যিনি ইনচার্জ রয়েছেন ডক্টর প্রদীপ সাহা, ওনার তত্ত্বাবধানে আজকে আমরা একটা প্রশিক্ষণও দিলাম যে কীভাবে মুরগি পালন করা দরকার বিজ্ঞানসম্মতভাবে, এবং সেখান থেকে কিভাবে লাভ ওঠানো সম্ভব, এবং তার সঙ্গে রোগ এবং রোগ এবং আরও অন্যান্য যে সমস্ত সমস্যাগুলো চলে আসে সেগুলো কিভাবে কোন সময় দমন করা দরকার,
প্লাস কোন স্টেজে মুরগিগুলোকে কী ধরনের খাবার প্রদান করলে সেখান থেকে তাদের বৃদ্ধি এবং ডিম দেওয়ার মানে প্রবণতা বাড়বে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। আগামী 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো। তার আগে সোমবার বাণী বন্দনায় মেতে উঠল জলপাইগুড়ি শিশু নিকেতন জুনিয়র বেসিক বিদ্যালয়। বিদ্যালয় সূত্রে খবর, প্রতিবারের মতো এবারেও সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে। এদিন বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর পরিক্রমা করে বিদ্যাদেবী সরস্বতী প্রতিমা বিদ্যালয়ে নিয়ে আসা হয়। এদিনে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, ছাত্র এবং অভিভাবকরা। শোভাযাত্রায় বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের পাশাপাশি মহিলারা লাল পেরে সাদা শাড়ি পরে অংশগ্রহণ করেন। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শৈশবের স্মৃতি এবার ভেসে উঠবে জলপাইগুড়ি তিস্তা নদীর ধারে নীল আকাশে। সরস্বতী পুজোর দিনই নীল আকাশে উড়বে রং বেরঙের হরেক রকমের ঘুড়ি। একসময় পাড়ার ছেলেমেয়েরা পড়াশোনার ফাঁকে সুযোগ পেলেই মাঠে ময়দানে ঘুড়ি নিয়ে ছুটত। এখন ঠিক তার উল্টো, ছেলেমেয়েরা স্মার্টফোন নিয়ে সময় কাটায় শুধু নিজেদের একটি আনন্দ দিতে কিংবা নিজেকে মৌনতার মধ্যে দিয়ে জীবন কাটাতে। তা থেকে মুক্তি পেতে নিজেও আনন্দ লাভ করুন, অন্যকে আনন্দ লাভ করার সুযোগ করে দিন, এমনই স্লোগান নিল জলপাইগুড়িবাসী। আর এই অনাবিল আনন্দ দিতে এবারে ঘুড়ি ওড়ানো উৎসবের আয়োজন জলপাইগুড়ির প্রকৃতিপ্রেমী সংস্থার উদ্যোগে। স্থানীয় দুই ঘুড়ি কারিগর নিখিল বিশ্বাস এবং নাথুরাম বাউল জানিয়েছেন, ছোটবেলায় নিজের হাতে ঘুড়ি তৈরি করে উড়াতেন। এবার ঘুড়ি উৎসবের জন্য ঘুড়ি তৈরি করে খুব ভালো লাগছে। এই প্রকৃতি সেজন্য সামনে একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের জন্য ঘুড়ি বানাচ্ছে। না, এর আগে আমি বানাই নাই। এখানে 3 রকম চিল ঘুরতে আছে, আর একটা জাহাজ ঘুরতে আছে, আর একটা পতঙ্গ। এর আগে উড়েছি না, এখন তো দেখা যায় না। কোনটা এখন মোবাইলের যুগ এসে গেছে, ওই জন্যই হয় না। মোবাইল টিভিতে দেখা যাচ্ছে, মোবাইলের জন্যই মানে ওরা সব আর কি ঘুড়ি উড়ানো বাদ দিচ্ছে আর কি। এখন দেখি তৈরি করলাম, কিরকম আনন্দ দেয় সেটা আমি বলতে পারবো না, দর্শকে বলতে পারবে আনন্দ কিরকম পায়। এ বিষয়ে জলপাইগুড়ির প্রকৃতিপ্রেমী সংস্থার কনভেনার দীপাঞ্জন বক্সি জানিয়েছেন, চাইনিজ মাঞ্জা ও প্লাস্টিকের মাঞ্জা সুতো এই ঘুড়ি উৎসবে নিষিদ্ধ। করলা নদীর স্বচ্ছতা রাখার পাশাপাশি জলপাইগুড়ির জুবলি পার্ক সংলগ্ন তিস্তা নদীর ধারে পশু পাখি মানুষের যাতে কোনো রকম ক্ষতি না হয় সেই কথা চিন্তা করে স্বচ্ছতা বজায় রেখে পরিবেশ বান্ধব সুতো দিয়ে ওড়ানো হবে অসংখ্য ঘুড়ি। সবকটাই কাগজের ঘুড়ি। মোট 500 পিস ঘুড়ি এসেছে। ঘুড়ির ডিজাইনগুলোর নাম পেটকাটি, চাঁদিয়াল, মোমবাতি, বকা, ময়ূরপঙ্খী, মুখ পোড়া, চৌরঙ্গি, বলমার ইত্যাদি। এছাড়াও ওই দিন স্থানীয় বাসিন্দাদের হাতে তৈরি বড় উড়োজাহাজ ঘুড়ি, চিল ঘুড়ি, বাক্স ঘুড়ি, ঝাঁপ ঘুড়ি, ঢোল ঘুড়ি, ঢাউস ঘুড়ি, এরকম হাজারো একটা ঘুড়ি থাকছে। উচ্চতা 5 ফুট লম্বা, আবার 2 ফুট চওড়া, যা উড়বে জলপাইগুড়ির নীল আকাশে, যা দেখতে উৎসুক জনতার ভিড় উপচে পড়বে বলেই আশাবাদী উদ্যোক্তারা। কারণ জলপাইগুড়ি শহরে একসময় প্রচুর ঘুড়ি উঠতো, আমরা ছোটবেলায় উড়িয়েছি। তারপরে এখন মোবাইলের যুগ বা ইন্টারনেটের যুগ, মানুষ এত ব্যস্ত থাকে, এখন এই জেনারেশনগুলো আর জানে না কাগজের ঘুড়ি বা এই ধরনের মাঞ্জা সুতো, যে কটন মাঞ্জা সুতো হয় যেগুলো টুর্নামেন্ট খেলা হয়, তো এই ব্যাপারগুলো জানে না। এই মানুষ যাতে ইন্সপায়ার হয়, আবার যাতে এই জিনিসটা সুন্দরভাবে শুরু হয়, কাগজের ঘুড়ি যাতে উড়ানো হয়, সেই জন্য আমাদের এই প্রচেষ্টা। এখন তো শহরে মাঠের সংখ্যা নেই আর কি, মাঠ কমে যাচ্ছে সমস্ত পাড়ায় বা ইয়েতে আর কি। মানুষ, ছেলেমেয়েরা যারা ইয়াং জেনারেশন আছে, তারা মোবাইল বা এতে এত ব্যস্ত হয়ে পড়ছে আর কি, যে প্রকৃতির সাথে তাদের যোগাযোগ কমে যাচ্ছে। তো আমরা চাই তারা যাতে ইন্সপায়ার হয়, তারা যাতে খোলা আকাশকে দেখে, ঘুড়ি যাতে উড়ায় সুন্দরভাবে। আর গোটা শহরকে নিমন্ত্রণের জন্য, গোটা শহরের আমন্ত্রণ। একটু বলেন। প্রকৃতিপ্রেমী জলপাইগুড়ি আমাদের সংগঠন, এর উদ্যোগে আমরা এই ঘুড়ির উৎসব পরিচালনা করছি। এটা 14ই ফেব্রুয়ারি মানে সরস্বতী পুজোর দিন দুপুর 12টা থেকে শুরু করে সন্ধে অবধি চলবে জুবলি পার্কে। এখানে বড় ঘুড়ির মধ্যে যেগুলো উড়বে সেগুলো হচ্ছে ঢোল ঘুড়ি বা বাক্স ঘুড়ি যেটাকে বলে, ঝাঁপ ঘুড়ি, চিল ঘুড়ি যেগুলো ট্র্যাডিশনাল আগে উঠতো এখন দেখা যায় না, সেই সমস্ত ঘুড়িগুলো তৈরি হচ্ছে। আর এছাড়া কাগজের ঘুড়ি, স্পেশালি কম্পিটিশন খেলার যে ঘুড়িগুলো, সেগুলো বারেলির থেকে মাঞ্জা আসছে, কটন মাঞ্জা যেগুলো পারমিটেড মাঞ্জা আর কি, সেই সমস্ত মাঞ্জাগুলো আসছে। আমরা চাইনিজ মাঞ্জা সুতো এবং নাইলনের মাঞ্জা সুতো ঘোর বিরোধ করি আর কি।
কারণ এতে পরিবেশের ক্ষতি হয়, পাখি বা জানোয়ারের ক্ষতি হয়, ঘুরে কাটাকাটি খেলে যখন ছিঁড়ে যায় সুতোগুলো, সেই জন্য। তো আমরা অনলি 6 তারের যে সুতো হয়, পারমিটেড সুতো, কটন মাঞ্জা, সেই মাঞ্জাগুলো বারেলির থেকে ফেমাস মেকারদের থেকে আমাদের এখানে পুরো জলপাইগুড়ি অংশগ্রহণ করবেন যারা ঘুড়িপ্রেমী মানুষরা আছে। সমস্ত ক্লাব সকলকে বলা হবে যারা একসময় ঘুড়ি ওড়াতেন এখানে, আমাদের বয়সী যারা আছে আর কি, সকলকেই বলা হবে, এবং যারা ইন্টারেস্টেড বা যারা জানেন এই খেলাটা তারা যেন অংশগ্রহণ করে, সকলে সামিল হয়। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। তিস্তা নদীর পরিদর্শনে ব্রহ্মপুত্র বোর্ডের চিফ ইঞ্জিনিয়ার সহ জলপাইগুড়ি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। কথা রাখলেন বিধায়ক, তালমা নদীর ওপরে জয়েন্ট ব্রিজ গড়ে তোলার উদ্যোগ নিল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।